নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তারাপদ রায়ের একটা ছোট্ট সুন্দর হাসির গল্প, নিরুদ্দেশ জানলা। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেওয়ার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। তারাপদ রায়ের নিরুদ্দেশ জানলা। নটবর মামা একদিন এসে বললেন, কুকুর পুষেছিস কখনো? তখন আমার একটা কাজের খুব দরকার। আত্মীয় বন্ধু জানা চেনা সবাইকে অনুরোধ করে করে ক্লান্ত হয়ে পড়েছি। চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার থেকে রেলের টিকিট কালেক্টর, প্রত্যেক দিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। এমন সময় নটবর মামাই আনলেন এই কাজের খবরটা। একটা কুকুরের দেখাশোনা করতে হবে। পুকুর পাতিয়ার মহারাজ কুমারী বীরেটেশ্বরী দেবী নাকি একজন লোকের অনুসন্ধান করছেন যে কুকুরের তত্ত্বাবধান, পরিচর্যা ইত্যাদিতে মোটামুটি অভ্যস্ত। অল্প বয়সে দু একটা নেড়ি কুকুরকে পাতের ভাত খাইয়েছি। একবার সপ্তাহ দুয়েক রাস্তা থেকে একটা কুকুরের বাচ্চা কুড়িয়ে এনে ইজের বাঁধবার দড়ি গলায় বেঁধে পোষ মানানোর চেষ্টাও করেছিলাম। কিন্তু সে নেড়ি কুকুর হলে কথা ছিল। এইসব রাজা মহারাজদের কুকুর দশাশই বুলডগ কিংবা এলসিসিয়ানি হয়তো হবে। চাকরির আমার খুবই দরকার, কিন্তু আমার দোনামোনা ভাব দেখে নটবাবা মামা বললেন, তুই একটা সামান্য কাজও যদি না করতে পারিস, এই দুর্দিনে কাজ কে দেবে তোকে? তোদের বয়সে রং মিস্ত্রিদের সঙ্গে কাজ করেছি, মনুমেন্ট হাওড়া ব্রিজের মাথায় উঠে রং মাখিয়েছি। আমি বললাম, রাজা মহারাজদের কুকুর, কি জাতের কি জানি, শেষে কামড়ে মেরে ফেলবে নাকি? নটবর মামা বললেন, তবু চল, দেখাই যাক না। তার কথায় কি যেন এক আশ্বাসের আভাস রয়েছে। পরের রোববার সকালে নটবর মামা আমাকে নিয়ে গেলেন পুকুর পাতিয়ার মহারাজ কুমারীর কাছে। পুকুর পাতিয়ার ম্যানেজারের এক শালা নটবর মামার কি করে যেন পরিচিত, আর সেটাই সূত্র। বরানগরের এক বিরাট বাড়ি। পুকুর পাতিয়ার মহারাজার ওই হলো কলকাতার বাসা। মহারাজা দীর্ঘদিন পরলোকগত। একমাত্র সন্তান মহারাজ কুমারী, এখন প্রায় 40 বছর বয়স হলো। নটবর মামা যদ্দূর জানেন বোধহয় অবিবাহিতা। রাজবাড়িতে গিয়ে প্রথম ম্যানেজারের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, আপনি এ কাজ আগে কখনো করেছেন? আমার হয়ে নটবর মামা বললেন, না, এর আগে এরকম সুযোগ পাইনি। আমি উসখুস করছিলাম। ম্যানেজারকে আর বিশেষ কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনাদের কুকুরটা কি জাতের বলতে পারেন? ম্যানেজার আমার দিকে একটু বক্র দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, পুলিশ ডগ। গোয়েন্দা পুলিশেরা যে কুকুর পোষে, এ হলো গিয়ে সেই কুকুর। ইতিমধ্যে মহারাজ কুমারীর তলব এলো। ম্যানেজার আমাকে আর নটবর মামাকে নিয়ে উপস্থিত করলেন। আমার তখন কাজ করার ইচ্ছে একবারে চলে গেছে। পুলিশের কুকুর মানে বিরাট জাতের কোনো অ্যালসেশিয়ানই হবে। তার আদর যত্ন তদবির করা আমার সাধ্য নয়। মহারাজ কুমারী ভেতরের বারান্দায় উঁচু গলার গেঞ্জির কাপড়ের কামিজ আর 3/4 খাঁকি কাপড়ের প্যান্ট পরে একটা রিভলভারের নল পায়রার পালক দিয়ে পরিষ্কার করছিলেন। সামনে কয়েকটা গুলি একটা চিনেমাটির প্লেটে সাজানো। দেখে মনে হয় যেন আচার রৌদ্রে দেওয়া হয়েছে।
আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। রাজকুমারী কিন্তু কোনো প্রশ্নই করলেন না, শুধু একবার আমার দিকে তাকিয়ে বললেন, বয়স? বয়স বললাম। সামনে একটা স্লেট পেন্সিল ছিল, সেটা হাতে নিয়ে আমার বয়সটা লিখে 0.13 দিয়ে ভাগ করলেন। তারপর ম্যানেজার বাবুকে বললেন, দেখুন তো ভাগটা। ম্যানেজার বাবু দেখে শুনে বললেন, ঠিক আছে। এবার রাজকুমারী আমাকে বললেন, না, তুমি বিশেষ অপয়া নও, তোমাকে দিয়ে চলবে। এর আগে কখনো কোনো কুকুর পুষেছে কিনা, কোনো অভিজ্ঞতা আছে কিনা ইত্যাদি কোনো বিষয়, কোনো প্রশ্ন হলো না। আমার চাকরি হয়ে গেল। 60 টাকা মাইনে, খাওয়া দাওয়া, পরের দিনই যোগ দিতে হবে। বিহারের স্বাস্থ্যকর শহরে মহারাজ কুমারী 2 মাসের জন্য যাচ্ছেন, তার সঙ্গে কুকুর নিয়ে আমাকে যেতে হবে। জীবনের প্রথম চাকরি, কিন্তু কুকুরের ভয় প্রাণে এক বিন্দু আনন্দ বা উত্তেজনার সঞ্চার হলো না। মহারাজ কুমারীর কথা শুনছি, আর পরে পরে নটবর মামার মুখের দিকে তাকাচ্ছি। এতটা দূর হওয়ার পর চাকরিটা আমার পক্ষে না নেওয়া চলে না। তবু এই মারাত্মক এক সংশয়। অচিরেই অবশ্য সংশয় ভঞ্জন হলো। মহারাজ কুমারীর কথা শেষ হলে ম্যানেজার বললেন, তাহলে সব ঠিক হয়ে গেল, এবারে আপনার ডিউটি বুঝে যান। কুকুরটাকে একবার। ম্যানেজার বাক্য সম্পূর্ণ করতে পারলেন না। মহারাজ কুমারী একবারে খেঁকিয়ে উঠলেন, কুকুরটা কুকুরটা করছেন কেন? ওর একটা নাম নেই নাকি? ম্যানেজার একটু অপদস্থ এবং বিব্রত বোধ করতে লাগলেন। যাই হোক, মহারাজ কুমারীর সামনে থেকে গুটি গুটি আমরা 3জন সরে বেরিয়ে এলাম। ম্যানেজার বারান্দায় বেরিয়ে এসে বললেন, কুকুরটার নাম হলো জানলা। জানলা? আমি বিস্মিত বোধ করলাম। হ্যাঁ, ম্যানেজার জানালেন, মনে করুন এমন একজন কেউ মহারাজ কুমারীর কাছে এসছেন, যাকে মহারাজ কুমারী সহ্য করতে পারছেন না, আবার বলতেও পারছেন না চলে যান। সেক্ষেত্রে তিনি কি করবেন? নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলেন ম্যানেজার বাবু। মহারাজ কুমারী কাউকে চেঁচিয়ে বললেন, এই জানলা খুলে দে। অতিথি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু এদিকে কুকুরটা শেকল থেকে ছাড়া পেয়ে মহারাজ কুমারীর কাছে ছুটে আসবে। আর ওই রকম একটা বিশ্রী নেড়ি কুকুরকে সহ্য করবে এমন অতিথি রাজবাড়িতে আসে না। আমি বিচলিতভাবে বললাম, নেড়ি কুকুর কি বলছেন মশাই? এই বললেন পুলিশ ডগ, গোয়েন্দা কুকুর। ম্যানেজারবাবু বললেন, আমি তো স্পষ্ট দেখেছি নেড়ি কুকুর। আপনার মামা এই নটবরবাবু আর আমার শালা দুজনে মিলে মহারাজ কুমারীর কাছে গোয়েন্দা কুকুর বলে বেচে দিয়ে গেছেন 1,500 টাকায়। ইতিমধ্যে একটা মেটে রঙের বিশ্রী নেড়ি কুকুর আমাদের সামনে এসে লেজ নাড়তে শুরু করেছে। ম্যানেজারবাবু বললেন, এই হলো আপনার জানলা। এটা পুলিশ ডগ? আমি অবাক হয়ে নটবর মামার মুখের দিকে তাকালাম। নটবর মামা ঠোঁটে আঙুল দিয়ে ফিস করে বললেন, চুপ, বলছি না গোয়েন্দা কুকুর। এটাকে দেখলে যদি বোঝা যায় পুলিশ ডগ, তাহলে কাজ হবে নাকি? প্লেন ড্রেসে, মানে সাদা পোশাকে, ছদ্মবেশ। গোয়েন্দাদের কিছুই জানিস না নাকি? যাই হোক, আমার কি আসে যায়, বরঞ্চ নেড়ে কুকুর না হলেই আমার অসুবিধে ছিল। পরের দিন মহারাজ কুমারী আর জানলার সঙ্গে হাওড়া স্টেশন থেকে রাত্রের গাড়িতে রওনা হয়ে গেলাম মহারাজ কুমারীর স্বাস্থ্য নিবাসে। সাঁওতাল পরগনা আর কয়লা খনির মধ্যবর্তী অঞ্চলের ছোটোখাটো জেলা শহর। বিরাট কম্পাউন্ডওয়ালা মহারাজ কুমারীর নিজের বাড়ি, পুকুর পাতিয়া নিবাস।
একদিনই জানলার সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল। এমনিতে কোনো অসুবিধে ছিল না, শুধু নেড়ি কুকুর বোধহয় ডগ সোপের গন্ধটা সহ্য করতে পারে না। আর একটা চার্টে 6 ঘন্টা অন্তর অন্তর ওর টেম্পারেচার রিপোর্ট করতে হয় মহারাজকুমারীকে। এই থার্মোমিটার লাগানোটা ভীষণ কঠিন। নাড়ির গতিও রিপোর্টে থাকার কথা, কিন্তু কুকুরের নাড়ি শরীরের ঠিক কোথায় বুঝতে না পেরে ঘড়ি দেখে মিলিয়ে আমার নিজের নাড়ির গতি যা হতো সেটাই রিপোর্ট করতাম। 2-4 দিন গেল। সপ্তাহে একদিন জানলার নখ কাটবার কথা, কিন্তু সারা বেলা খুঁজেও পুরো জেলা শহরে একটাও নাপিত কুকুরের নখ কাটতে রাজি হলো না। আমি আর মহারাজকুমারী দুজনে আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু না, অসম্ভব। জানলা ভীষণ লাফাতে লাগলো। শেষে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নখ কাটলাম। বিপর্যয়টা ঘটল এর পরেই। বিকেলে জ্ঞান ফেরার পর জানলা পা উল্টিয়ে ঘাড় চুলকোতে গিয়ে ভীষণ অস্বস্তিতে ছটফট করতে লাগলো। নখ কাটা গেছে, লোমের নিচের চামড়ায় কিছুতেই ধার লাগছে না। কি যে হলো, ঘর বারান্দাময় ছোটাছুটি করতে লাগলো। মহারাজকুমারী সব দেখে শুনে আদেশ দিলেন, ওকে আজ রাত্রে আর বেঁধো না। এবং ওই রাত্রিতেই জানলা নিরুদ্দেশ হলো। পরের দিন সকালবেলা যখন আবিষ্কার করলাম জানলা পলাতক, মহারাজকুমারী ভীষণ হইচই বাঁধিয়ে দিলেন, যেন সমস্ত দোষটাই আমার। আমি সকাল থেকে সারা বেলা সমস্ত তল্লাট চষে ফেললাম, কিন্তু কোথাও জানলার কোনো পাত্তা পেলাম না। স্নান মুখে পুকুর পাতিয়া নিবাসে ফিরে দেখি সেই প্রথম দিনের মতন মহারাজকুমারী চীনামাটির প্লেটে রিভলভারের গুলি কয়েকটা রোদে দিচ্ছেন। মহারাজকুমারী আমাকে দেখে একবার চোখ না তুলে মেঝের দিকে তাকিয়ে বললেন, যেভাবে হোক জানলাকে আমার ফেরত চাই। তারপর এক চোখ বুঁজে আর আর এক চোখে রিভলভারের নলটা লাগিয়ে আমার দিকে তাকিয়ে আরও ঠান্ডা গলায় আদেশ করলেন, যাও থানায় গিয়ে একটা ডায়েরি করে এসো। কুকুর ফেরত পেলে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর এখানে কি একটা পরগনা বার্তা না কি একটা কাগজ বের হয়, সেখানেও বিজ্ঞাপন দিয়ে এসো। আবার বেরিয়ে গেলাম। সারাদিন স্নান খাওয়া কিছুই হয়নি, তবু চাকরি করতে গেলে কত কি নাই করতে হয়। থানায় কিছুতেই কুকুর হারানোর ডায়েরি নেবে না। তারপর যখন বললাম 5,000 টাকা পুরস্কার, জমাদার কেমন অবাক হয়ে আমাকে দেখতে লাগলো। তারপর 3 গেলাস জল খেলো। কুকুরের বর্ণনা শুনে আরও 3 গেলাস। डायरी लिखे निए बोल्लो, ठीक है কাল सुबह में मिल जाएगा। জমাদার সাহেবের কথায় যে খুব ভরসা পেলাম তা নয়। খুঁজে খুঁজে এরপর সাপ্তাহিক পরগনা বার্তার অফিসে গেলাম। পরগনা বার্তা তখন ছাপা হচ্ছে। পরের দিন রোববার সকালবেলা বেরোবে। বিজ্ঞাপন আছে শুনে তাড়াতাড়ি ম্যানেজার প্রেস থেকে ম্যাটার নামিয়ে সম্পাদককে ডেকে আনলেন। সম্পাদক একটা বিজ্ঞাপন এসছে শুনলে 3 গেলাস জল খেলেন। তারপর বিজ্ঞাপনটা পড়ে আরও 3 গেলাস জল খেলেন। অনেকক্ষণ পরে দম নিয়ে আমাকে ভালো করে দেখলেন। তারপর বললেন, হ্যাঁ 5,000। যাই হোক, আমি ফিরে এলাম। ডায়েরি করে এসছি আর বিজ্ঞাপন দিয়েছি, মহারাজকুমারীকে জানালাম। মহারাজকুমারীর কোনো ভাবান্তর নেই। একটা ক্ষীণ আশা ছিল যে রাত্রের মধ্যে জানলা ফিরে আসতে পারে, কিন্তু ফিরল না। পরের দিন সকালে উঠে প্রথমেই গেলাম পরগনা বার্তার কার্যালয়। ভাবলাম বিজ্ঞাপনটা এনে মহারাজকুমারীকে দেখালে যদি একটু কাজ হয়। আর জানলা যখন নেই, আমার চাকরিও শেষ।
আমি মনে মনে কেটে পড়ব। পরগনা বার্তার অফিসের পথেই একটা স্টল, সেখানে খোঁজ করলাম। না, পরগনা বার্তা বেরোয়নি। পরগনা বার্তার অফিসে গিয়ে দেখি দরজা হাট খোলা, মেশিনে আধ ছাপা পত্রিকা। আশেপাশের ঘরে বাইরে কেউ কোথাও নেই। অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে তারপর রাস্তায় এসে দাঁড়ালাম। তাজ্জব কাণ্ড, লোকগুলো সব উধাও হয়ে গেল কোথায়? হঠাৎ পাশের একটা ছোট টিলার নিচে ঝোপের ভেতর থেকে সম্পাদক বেরিয়ে এলেন। উস্কো খুস্কো চুল, চোখ লাল, দেখে মনে হয় সারা রাত ঘুমননি। সম্পাদক আমাকে চিনতেই পারলেন না। আমি কিছু বলার আগেই তিনি আমাকে প্রশ্ন করলেন, মশাই, একটা মেটে রঙের নেড়ে কুকুর দেখেছেন কোথাও? জানলা বলে ডাকলে সাড়া দেয়। আমি আর কিছু না বলে এগিয়ে গেলাম। বাজারের পথে প্রেসের ম্যানেজারকে দেখলাম একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে গোটা কয়েক নেড়ে কুকুরকে জিলিপি খাইয়ে নারকেল দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করছেন। পথে এদিক ওদিক আরও দু একজনকে দেখলাম। কেউ একটা কুকুর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ চেন বকলস নিয়ে ঘুরছে। মনে হলো এদের কাউকে কাউকে কাল যেন ওই প্রেসেই দেখেছি। থানায় গেলাম। লক আপ, মালখানা পর্যন্ত হাট খোলা। সেপাই, জমাদার, দারোগা, কয়েদি বা আসামি পর্যন্ত নেই। বারান্দায় একটা বেল, ঘন্টা পেটা হয় তাতে। একটা বাচ্চা ছেলে একটা টুলের ওপর উঠে বসে ছুটির ঘন্টা যেভাবে পেটায় সেভাবে ঢং ঢং করে বাজাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? সে বলল, ছুটি, আজ কুকুর হারানো হয়ে ছুটি হয়ে গেছে, বাবা কুকুর খুঁজতে গেছে, বলে আরো ঢং ঢং করে ঘন্টা পেটাতে লাগলো। আমি ক্লান্ত অবস্থায় পুকুর পাতিয়া নিবাসের দিকে ফিরলাম। একটা মোড় ঘুরলে প্রায় 100-3 গজ দূরেই বাড়িটা। সেই মোড় পর্যন্ত পৌঁছে ভীষণ হট্টগোল, হইচই, 100-150 কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলাম। এগিয়ে গিয়ে দেখি সাংঘাতিক ব্যাপার। সেপাই, জমাদার, দারোগা, কম্পোজিটর, মেশিনম্যান, প্রেস ম্যানেজার, কারোর কোলে, কারোর কাঁধে, কারোর হাতে নারকোলের দড়িতে বাঁধা, চেন বকলসে লটকানো অসংখ্য নেড়ি কুকুরের একটা হাট জমে গেছে নিবাসের সামনে। আর সমস্ত কুকুর পরস্পরকে আক্রমণ করার চেষ্টা করছে, কোথাও বা রীতিমতো মারামারি চলছে। দূর থেকে পুকুর পাতিয়া নিবাসের ভেতরের দিকে তাকালাম। দেখলাম চিনে মাটির প্লেট থেকে রৌদ্রে শুকুতে দেওয়া কার্টেজগুলো মহারাজ কুমারী স্থির হাতে একটা একটা করে রিভলভারের মধ্যে ভরছেন। আমার আর পুকুর পাতিয়া নিবাসে ফেরা সম্ভব হয়নি। প্রায় দিন তিনেক পরে কলকাতার খবরের কাগজে একটা সংবাদ পড়েছিলাম। মফস্বল বার্তায় কুকুরের উৎপাত, এই হেডলাইনের নিচে। কি এক অজ্ঞাত কারণে শতাধিক কুকুর মধ্যাহ্নের কিছু পূর্বে পুকুর পাতিয়া নিবাস সমবেতভাবে আক্রমণ করে। এইরূপ ঘটনা এখানে আর কখনোই ঘটে নাই। ফলে এদত অঞ্চলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। পুকুর পাতিয়ার মহারাজ কুমারী বিরাটেশ্বরী দেবীকে অবশেষে আত্মরক্ষার্থে রিভলভার পর্যন্ত চালাইতে হয়। সৌভাগ্যবশত ঘটনার সময় সেপাই, জমাদার সহ স্থানীয় থানার দারোগা অকুস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি অবস্থা আয়ত্তে আনেন। সংবাদপত্র পরগনার প্রতিনিধিরাও অকুস্থলে উপস্থিত ছিলেন এবং অবস্থা আয়ত্তাধীনে আনিতে থানার দারোগাকে যথেষ্ট সাহায্য করে। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।